Hello friends, today's poetry, The Darkling Thrush by Thomas Hardy. এই কবিতার মধ্য দিয়ে যাওয়ার আগে আমরা থমাস হার্ডি সম্পর্কে কিছু জেনে নেব। থমাস হার্ডি একজন 19th সেঞ্চুরি ভিক্টোরিয়ান পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। নোভেলিস্ট হিসাবে উনি বেশি পরিচিত। ওনার উপন্যাসগুলির মধ্য দিয়ে উনি ফুটিয়ে তুলেছেন ট্র্যাজেডি অফ ক্যারেক্টার, যার ফলে ওনার পরিচিতি সাহিত্যের জগতে গগনচুম্বী। উনি বেশি ফ্লোরিস্ট হয়েছিলেন 19th সেঞ্চুরি, ফ্রম দ্য মিডল টু অ্যাট দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি। মিডল টু এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি থমাস হার্ডি সব থেকে বেশি ফ্লোরিস্ট হয়েছিলেন। আর এখানে ডার্কলিং থ্রাস ইজ আ 19th সেঞ্চুরি পোয়েম। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি দিস পোয়েম ওয়াজ কম্পোজড। এই কবিতার মধ্যে আমরা কি পাচ্ছি? দিস পোয়েম শোজ দ্য ডিক্লাইন অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইন টার্মস অফ ইটস কালচার, ট্র্যাডিশন অ্যান্ড ফেথ ইন রিলিজিয়ন, রাইট? তার মানে কিভাবে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওয়েস্টার্ন ট্র্যাডিশন, ওয়েস্টার্ন ফেথ ইন রিলিজিয়ন কিভাবে ধ্বংসের মুখে পড়েছিল, হুম, তো কিভাবে এর ডেক্লাইন ঘটেছিল, সেইটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন থমাস হার্ডি। তো কেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ডেক্লাইন ঘটেছিল টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি ইন পার্টিকুলার? তার কারণ হচ্ছে অ্যাডভেন্ট অফ টেকনোলজি, সায়েন্স, ইন্ডাস্ট্রি। যেই সময় এই জিনিসগুলো মোস্টলি এফেক্টেড দ্য হিউম্যানিটি ইন সোসাইটি, লিটারেচার অ্যান্ড আর্ট বিকেম আন্ডার ভ্যালুড। তার মানে সাহিত্য, শিল্প, এইগুলোকে, সাহিত্য কলাগুলোকে অবহেলা করা হয়েছিল। মানুষ ম্যাটেরিয়াল গেনিংয়ের স্বার্থে মেতে মেতে উঠেছিল। বিভিন্ন ধরনের সায়েন্টিফিক থিওরিজ, হ্যাঁ, টেকনোলজি, ইন্ডাস্ট্রি, এইগুলোর প্রবেশের ফলে সোসাইটিতে একটা টার্ময়েল সৃষ্টি হয়েছিল। অবভিয়াসলি পলিটিক্যাল টার্ময়েল ভীষণভাবে ছিল সেই সময়। তো যাই হোক, এবার আমরা কবিতাটা পড়ব এবং এটাকে বাংলা এক্সপ্লেন করার চেষ্টা করব। যদিও কাব্যকে এইভাবে এক্সপ্লেন করাটা কাব্য বিরোধী বলা যায়, তার কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্বতা রয়েছে। যেরকম বাংলা বাংলা, ইংলিশ ইংলিশ, তবু এটাকে আমরা চেষ্টা করব বাংলাতে ট্রান্সলেট করার, বোঝানোর, রাইট? ফার্স্ট স্ট্যান্ডাতে আই লেন্ট আপনা কপিস গেট, আই লেন্ট আপনা কপিস গেট, আমি কপিস গেটে হেলান দিয়েছিলাম। হোয়েন ফ্রস্ট ওয়াজ স্পেক্টার গ্রে, যখন কুয়াশা ছিল ধূসর। অ্যান্ড উইন্টার্স ড্রেগস মেড ডিসলেট, এবং শীতের আস্তরণ আবছা করেছিল দ্য উইকেনিং আই অফ ডে, দিনের দুর্বল চোখকে। তাহলে এই তিনটের মধ্যে আমরা কি বাংলা পেলাম? আই লেন্ট আপনা কপাই গেট, আই লেন আপনা কপিস গেট, তার মানে আমি কপিস গেটে হেলান দিয়েছিলাম। হোয়েন ফ্রস্ট ওয়াজ স্পেক্টার গ্রে, যখন কুয়াশা ছিল ধূসর। অ্যান্ড উইন্টার্স ড্রেগস মেড ডিসলেট, শীতের আস্তরণ আবছা করেছিল দ্য উইকেনিং আই অফ ডে, দিনের দুর্বল চোখকে। এবার নেক্সট চারটে লাইনে আসছি। ফার্স্ট স্ট্যান্ডার, দ্য টেঙ্গলড ভাইন স্টিমস স্কোর্ড দ্য স্কাই, গাছের জটলা পাকানো শাখাগুলি আকাশের দিকে পৌঁছেছিল। লাইক স্ট্রিংস অফ ব্রকেন লায়ার, যেমন ভাঙা বাদ্যযন্ত্র বীণার জটলা পাকানো তারগুলি। অ্যান্ড অল ম্যানকাইন্ড দ্যাট হন্টেড নাই, কোনো মানুষই এখানে আসতো না। হ্যাড সাউট দেয়ার হাউসহোল্ড ফায়ার্স, সবাই তাদের বাড়িতে বসে আগুন পুয়োচ্ছে। তাহলে ফার্স্ট স্ট্যান্ডার শেষ চারটে লাইনে কি বেঙ্গলি মিনিং পেলাম? দ্য ট্যাঙ্গলড বাইন স্টিম স্কোর দ্য স্কাই, ট্যাঙ্গলড বাইন স্টিম মানে জটলা পাকানো গাছের শাখা, স্কোর দ্য স্কাই আকাশের দিকে বেড়ে গিয়েছিল। তার মানে কি দাঁড়ালো? গাছের জটলা পাকানো শাখাগুলি আকাশের দিকে পৌঁছেছিল। লাইক স্ট্রিংস অফ ব্রকেন লায়ার, স্ট্রিংস মানে তার, ব্রকেন লায়ার মানে ভাঙা বীণা বাদ্যযন্ত্র। হুম, যেমন ভাঙা বাদ্যযন্ত্র বীণার জটলা পাকানো তারগুলি। অল ম্যানকাইন্ড দ্যাট হন্টেড নাই, এখানে কোনো মানুষই আসতো না। হ্যাড সট দেয়ার হাউসহোল্ড ফায়ার্স, তারা তাদের বাড়িতে বসে আগুন পোয়াচ্ছিল। আবার বাংলা করছি প্রথম স্ট্যান্ডার চারটে লাইন, শেষ চারটে লাইন প্রথম স্ট্যান্ডার। দ্য ট্যাঙ্গলড বাইন স্টিমস স্কোর দ্য স্কাই, গাছের জটলা পাকানোর শাখাগুলি আকাশের দিকে পৌঁছেছিল। লাইক স্ট্রিংস অফ ব্রকেন লায়ার, যেমন ভাঙা বাদ্যযন্ত্র বীণার জটলা পাকানো তারগুলি। অ্যান্ড অল ম্যানকাইন্ড দ্যাট হন্টেড নাই, এখানে কোনো মানুষই আসতো না। হ্যাড সট দেয়ার হাউসহোল্ড ফায়ার্স, সবাই তাদের বাড়িতে বসে আগুন পোয়াচ্ছিল। হাউসহোল্ড ফায়ার মানে বাড়িতে যে আগুন জ্বালা হয়, শীত প্রধান দেশগুলিতে বাড়ির ভিতরে যে আগুনের চেম্বার থাকে, সেখানে আগুন জ্বলে, ঘর গরম হয়, বসে আগুন পোয়, সেগুলোকে হাউসহোল্ড ফায়ার্স বলছে। হুম, এবার সেকেন্ড স্ট্যান্ডাতে আসবো। দ্য ল্যান্ডস সার্ফ ফিচার্স সিমড টু বি, মানে ভূমির স্পষ্ট বিষয়বস্তুগুলি দেখে মনে হচ্ছিল। দ্য
সেঞ্চুরিজ ক্রপস আউটল্যান্ড, যেন সেঞ্চুরির মৃতদেহ বাইরে পড়ে রয়েছে। হিজ ক্রিপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি, তার সমাধিতে মেঘের ঢাকনা। দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, বাতাস তার মৃত্যুতে আর্তনাদ করছে। তাহলে এই চারটে লাইনের মানে কি পেলাম? সার্ফ ফিচার্স মানে স্পষ্ট যে দৃশ্যগুলো, সেগুলোকে সার্ফ ফিচার্স বলছে। আর সেঞ্চুরিজ ক্রপস মানে সেঞ্চুরির মৃতদেহ, আউটল্যান্ড মানে বাইরে, ক্যানোপি মানে মারা গেলে যে মুখের চাদরটা, শরীরে যে আবরণটা ঢাকিয়ে দেওয়া হয় কাপড়, সেটাকে ক্যানোপি বলছে। আর ক্রিপ্ট মানে সমাধি, যেটাকে টম বলছে। দ্য উইন্ড ল্যামেন্ট মানে বাতাস কাঁদছে। তাহলে এটাকে যদি আমরা বাংলা মানে করি কি দাঁড়াবে? দ্য ল্যান্ডস সার্ফ ফিচার্স সিমড টু বি, ভূমির স্পষ্ট বিষয়বস্তুগুলি দেখে মনে হচ্ছিল। দ্য সেঞ্চুরিজ ক্রপস আউটল্যান্ড, যেন সেঞ্চুরির মৃতদেহ বাইরে পড়ে রয়েছে। হিজ ক্রিপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি, তার সমাধিতে মেঘের ঢাকনা। দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, বাতাস তার মৃত্যুতে আর্তনাদ করছে। দ্য এনসিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ, এখানে জীবনের বা জন্মানোর কোনো সম্ভাবনা নেই। ওয়াজ সার্কেন হার্ড অ্যান্ড ড্রাই, সবকিছু কুঞ্চিত, শক্ত এবং শুকনো হয়ে গিয়েছিল। অ্যান্ড এভরি স্পিরিট আপন আর্থ সিমড ফেভারলেস অ্যাজ আই, পৃথিবীতে প্রতিটা প্রাণের মনে হয়েছিল কোনো স্পন্দন নেই, যেমন আমি। আবার বলছি, দ্য এনসিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ। কেন এনসিয়েন্ট পালস কথাটা বলছে? তার কারণ এটা প্রাচীন বিশ্বাস, এই যে মানুষের নাড়ি চললে বোঝা যায় যে মানুষটা বেঁচে রয়েছে। আর জার্ম মিন্স জার্মিনেশন, দ্যাট ইজ দ্য সিম্বল অফ বিং অ্যালাইভ। বার্থ মিন্স জন্মানো। সার্কন মিন্স কুঁকড়ে যাওয়া, হার্ড মানে শক্ত হয়ে যাওয়া, ড্রাই মানে শুকিয়ে যাওয়া। তাহলে যেটা কুঁকড়ে যায়, শক্ত হয়ে যায়, শুকিয়ে যায়, সেখানে কি কোনো কিছু জন্মানোর সম্ভাবনা থাকে? থাকে না। সেখানে কি কোনো পালস, নারীর স্পন্দন পাওয়ার সম্ভাবনা থাকে? থাকে না। সেটাই কবি বলছেন। অ্যান্ড এভরি স্পিরিট, প্রত্যেকটা প্রাণ, আপন দিস আর্থ, এই পৃথিবীতে, সিমড মনে হয়, ফার্ভারলেস অ্যাজ আই, যেমন প্রাণহীন যেমন আমি। তাহলে the ancient pulse of germ and birth was certain hard and dry, and every spirit upon earth seemed fervorless as I. এটার মানে হচ্ছে এখানে জীবনের এবং জন্মানোর কোনো সম্ভাবনা নেই, সবকিছু কুঞ্চিত, শক্ত এবং শুকনো হয়ে গিয়েছিল। পৃথিবীর প্রতিটি প্রাণ মনে হয়েছিল স্পন্দনহীন, যেমন আমি। হুম তাহলে প্রথম দুটো স্ট্যান্জার বেঙ্গলি মিনিং হলো। এবার লাস্ট দুটো স্ট্যান্জার বেঙ্গলি মিনিং করব। A voice, at once a voice arose among, এক মুহূর্তে একটি কণ্ঠস্বর ভেসে এসেছিল। দ্য ব্লিক টুইগস ওভারহেড, মাথার উপরে বিষণ্ণ ডালপালা। ইন আ ফুল হার্টেড ইভেন সং, হৃদয় পরিপূর্ণ সূর্যাস্তের আগের গান। অফ জয় আনলিমিটেড, সীমাহীন আনন্দে পরিপূর্ণ। তার মানে অ্যাট ওয়ান্স, এক মুহূর্তে, আ ভয়েস, একটা কণ্ঠস্বর, অ্যারোজ, ভেসে এসেছিল এমন। দ্য ব্লিক টুইগস ওভারহেড, মাথার উপরে বিষণ্ণ ডালপালা। তাহলে এক মুহূর্তে একটা কণ্ঠস্বর ভেসে এসেছিল। দ্য ব্লিক টুইগস ওভারহেড, মাথার উপরে বিষণ্ণ ডালপালা। ব্লিক মানে বিষণ্ণ। ইন আ ফুল হার্টেড ইভিনিং সং, ইন আ ফুল হার্টেড ইভেন সং। ইভেন সং হচ্ছে রিলিজিয়াস সং, যেটা চার্চে যে গান গাওয়া হয়। ইভেন সং মানে চার্চে যে গান গাওয়া হয়, গির্জাতে যে গান গাওয়া হয় ঠিক সূর্যাস্তের আগে, তাকে ইভেন সং বলছে। তাহলে এই গানটাকে মনে হয়েছিল যেন ইভেন সং, যেটা ভেসে এসেছিল। যেটাকে মনে হয়েছিল ফুল হার্টেড, মানে কি হৃদয় পরিপূর্ণ করা গান। সূর্যাস্তের আগে চার্চে এই গান গাওয়া হয় বলে কি ইভেন সং বলছে, যেটাকে সূর্যাস্তের আগের গান বলা হচ্ছে। তাহলে এই স্ট্যান্ডাতে আমরা প্রথম চারটে লাইনের মানে কি পেলাম? প্রথম চারটে লাইন বলে নিই। অ্যাট ওয়ান্স আ ভয়েস রোজ অ্যামং দ্য ব্লিক টুইগস ওভারহেড ইন আ ফুল হার্টেড ইভেন সং অফ জয় ইনলিমিটেড, মানে এক মুহূর্তে একটি কণ্ঠস্বর ভেসে এসেছিল, মাথার উপরে বিষণ্ণ ডালপালা, হৃদয় পরিপূর্ণ সূর্যাস্তের আগের গান, সীমাহীন আনন্দে পরিপূর্ণ। এবার এই থার্ড স্ট্যান্ডার শেষ চারটে লাইন, সেটা বলছি। অ্যান এজেড থ্রাস ফ্রেল গান্ট অ্যান্ড স্মল, একটি বয়স্ক, দুর্বল, হতাশাগ্রস্ত এবং ছোট্ট থ্রাস পাখি। ইন ব্লাস্ট রাফেলড প্লাম, বিধ্বস্ত ছিন্ন বিচ্ছিন্ন পালকে। হ্যাড চুজেন থাস টু ফ্লিং হিজ সোল, এইভাবে বেছে নিয়েছে তার
হৃদয়কে ভরিয়ে তুলতে। had chosen thus fling his soul upon the growing gloom. upon the growing gloom মানে এই বেড়ে ওঠা বিষণ্ণতায়। তাহলে এই চারটে লাইন পড়ছি। an aged thrush frail gaunt and small, একটা বয়স্ক দুর্বল হতাশাগ্রস্ত এবং ছোট্ট থ্রাস পাখি ইন ব্লাস্ট ব্রাফেলড প্লাম, বিধ্বস্ত ছিন্ন বিচ্ছিন্ন পালকে। প্লাম মিন্স ফেদার, পালক। হ্যাড চুজেন থাস টু ফ্লিং হিজ সোল, এইভাবে বেছে নিয়েছে তার হৃদয়কে ভরিয়ে তুলতে। আপন দ্য গ্রোয়িং গ্লুমস, এইভাবে বেড়ে ওঠা বিষণ্ণতায়। তাহলে আমরা থার্ড স্ট্যান্ডার বেঙ্গলি মিনিং কমপ্লিট করলাম। এবার ফাইনাল স্ট্যান্ডাতে আসবো। ফাইনাল স্ট্যান্ডাতে বলছেন কবি, সো লিটিল কজ ফর ক্যারোলিংস, সো লিটিল কজ ফর ক্যারোলিংস, একটু হলেও তৃপ্তির কারণ এই গান। ক্যারোলিংস, ক্যারোলিংস মানে কি? ক্যারোলিংস মানে ধর্মীয় গান। হুম, যেটা কি হয় ডিউরিং ক্রিসমাস ডে বাড়ি বাড়ি গিয়ে যে গান গাওয়া হয় খ্রিস্টান ধর্মে, খ্রিস্টানিটিতে এই প্রথাটা রয়েছে। তো এই ধরনের গানকে ক্যারোলিংস বলা হচ্ছে। সো লিটিল কজ ফর ক্যারোলিংস, একটু হলেও তৃপ্তির কারণ এই গান। অফ সাচ এক্সট্যাসিক সাউন্ড, এই ভীষণ আনন্দ ঘন শব্দ। ওয়াজ রিটেন অন টেরিস্ট্রিয়াল থিংস, একসময় ছিল এই পার্থিব জিনিসগুলির মধ্যে। আফার অর নাই অ্যারাউন্ড, এখন আর কোথাও দেখা যায় না। তাহলে এই চারটে লাইন লাস্ট স্ট্যান্ডার প্রথম চারটে লাইনের মানে আবার বলছি। সো ক্যারোলিংস মানে বললাম যে ধর্মীয় গান, যে গানটা ক্রিসমাস ডেতে বাড়ি বাড়ি গিয়ে গানটা করা হয়, এটা খ্রিস্টান ধর্মের একটা ট্র্যাডিশন, প্রথা। আর এক্সট্যাসিক সাউন্ড মানে আনন্দ ঘন শব্দ, প্রচণ্ড শব্দ, যেটা আনন্দে পরিপূর্ণ, যেটা আনন্দের আভাস। আর টেরিস্ট্রিয়াল থিংস মানে পার্থিব জিনিসগুলো। আর রিটেন মানে এখানে বলতে চাইছি একসময় ছিল। আফার, আফার মানে এখন অনেক দূরে চলে গেছে, নেই আর নেই, অ্যারাউন্ড আমাদের চারিদিকে। তার মানে এই লাস্ট স্ট্যান্ডার প্রথম চারটে লাইনের মানে আরেকবার করছি বাংলায়। সো লিটল কজ ফর ক্যারোলিংস, একটু হলেও তৃপ্তির কারণ এই গান। অফ সাচ এক্সট্যাসিক সাউন্ড, এই ভীষণ আনন্দ ঘন শব্দ। ওয়াজ রিটেন অন টেরিস্ট্রিয়াল থিংস, একসময় ছিল এই পার্থিব জিনিসগুলির মধ্যে। আফার অর নাই অ্যারাউন্ড, এখন আর কোথাও দেখা যায় না। নেক্সট, দ্যাট আই কুড থিঙ্ক দে আর ট্রাম্বল থ্রু, যেটাকে আমি মনে করতে পারি স্পন্দিত করেছিল। হিজ হ্যাপি গুড নাইট এয়ার, তার আনন্দিত মুখরিত শুভরাত্রির বাতাস। সাম ব্লেসড হোপ হোয়ার অফ হি নিউ, কিছু পবিত্র আশা যেটা সে জানতো। অ্যান্ড আই ওয়াজ আনএওয়ার, এবং আমি জানতাম না। দ্যাট আই কুড থিঙ্ক দে আর ট্রাম্বলড থ্রু, যেটাকে আমি মনে করতে পারি স্পন্দিত করেছিল। হিজ হোপ, হিজ হ্যাপি গুড নাইট ইয়ার, তার আনন্দিত মুখরিত শুভরাত্রির বাতাস। সাম ব্লেসড হোপ, কিছু পবিত্র আশা, হোয়ার অফ হি নিউ, যেটা সে জানতো। অ্যান্ড আই আনওয়্যার, আই ওয়াজ আনওয়্যার, কিন্তু আমি জানতাম না। তাহলে সে জানতো, সেটা কে? সে হচ্ছে থ্রাস পাখি, যে জানতো যে ভবিষ্যতে কিছু ভালোর আশা রয়েছে। হুম, যার ফলে সে গান গেয়ে উঠেছিল, নিজের হৃদয়কে গানে পরিপূর্ণ করে তুলেছিল। সেই থ্রাস পাখি, সেই থ্রাস পাখি জানতো সেই সিক্রেটটা। কবি তো হতাশাগ্রস্ত, আশা ছেড়ে দিয়েছিলেন যে এর এর আর কিছু হবে না। এই আর্থটা বাই দ্য ডিক্লাইন অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন হ্যাজ চেঞ্জড ইনটু হেল, এর আর প্রত্যাশা কিছু নেই। কিন্তু থ্রাস পাখির গান কবির মনে প্রত্যাশা জাগিয়েছিল। কবি বুঝতে পেরেছিল এই থ্রাস পাখি নিশ্চয়ই জানে ভবিষ্যতে ভালো কিছু হবে। হয়তো এখন কিছু ভালো হচ্ছে না, হয়তো এখন এটা ডেড ল্যান্ড হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে ভালো কিছু জন্মানোর সম্ভাবনা রয়েছে। সেই কারণেই না থ্রাস পাখিটা গান গাইছে। এই সিক্রেটটা হয়তো থ্রাস বুঝেছিল, যেটা কবি বুঝতে পারেননি। যার ফলেই কবি বলছেন আই ওয়াজ আনঅ্যাওয়ার, মানে আমি জানতাম না। হোয়ার অফ হি নিউ, কিন্তু সে জানতো। রাইট? তো এই ছিল বেঙ্গলি এক্সপ্লানেশন অফ দিস পোয়েম। নাও এখন আমরা দেখব কোথায় কি রয়েছে। তো প্রথমত পার্সনিফিকেশন রয়েছে। পার্সনিফিকেশন কোথায় রয়েছে? যেখানে কবি বলছেন যে উইকেন আই অফ ডে, উইকেন আই অফ ডে, হ্যাঁ, দিনের দুর্বল চোখ, দুর্বল করা চোখ। তাহলে আই, ডে, ডে, হ্যাঁ, দিন, ইটস আ আইডিয়া। এই আইডিয়াটাকে কবি পার্সনিফাই করছেন, চোখ দিয়েছেন, তাই না? চোখ কে ডিজার্ভ করে? লিভিং বিং। কিন্তু এখানে ডে, ডে কে বলছেন ডের চোখ আছে, তার মানে কি ডে ইজ পার্সনিফাইড ফিগার। নেক্সট আমরা আসবো সেঞ্চুরিজ ক্রপস, সেঞ্চুরি সি ক্যাপিটাল, সেঞ্চুরির মৃতদেহ, তার মানে কি এমবডিমেন্ট। সেঞ্চুরি ইজ অ্যান এমবডিমেন্ট, রাইট?
নেক্সট আসবো। হুম, এই সেঞ্চুরির মৃত্যুতে কে কাঁদছে? ডেথ, উইন্ড কাঁদছে, উইন্ড ইজ ডেথ ল্যামেন্ট। হ্যাঁ, বাতাস কাঁদছে, আর্তনাদ করছে। তাহলে উইন্ডকে পার্সোনিফাইড ফিগার বলা যেতে পারে, বিকজ কান্না এটা হচ্ছে অ্যাট্রিবিউট অফ লিভিং বিং, যেটা উইন্ডকে দেওয়া হচ্ছে বাতাসকে। তার মানে বাতাস ইজ এ পার্সোনিফাইড ফিগার। পার্সনের অ্যাট্রিবিউট যেহেতু বাতাসকে দেওয়া হয়েছে, পার্সনের বৈশিষ্ট্য বাতাসকে দেওয়া হয়েছে, যার ফলে এখানে উইন্ড বাতাস ইজ এ পার্সোনিফাইড ফিগার। ক্লিয়ার? আর কিছু জিনিস রয়েছে যেটা সিম্বল হিসেবে কাজ করছে, যেমন এখানে রয়েছে লাস্ট স্ট্যান্জাতে ক্যারোলিংস। ক্যারোলিংস হচ্ছে ধর্মীয় গান। তার মানে কি, কবি এখানে ইন্ডিকেট করছেন ল্যাক অফ ফেথ ইন রিলিজিয়ান, যেটা সোসাইটিতে এসে গিয়েছিল বাই দ্য অ্যাডভেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সায়েন্স। হ্যাঁ, যেখানে লিটারেচার আর্টকে আন্ডার ভ্যালু করা হয়েছিল, অবমাননা করা হয়েছিল। হুম, মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গিয়েছিল, ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে গিয়েছিল, প্রমাণ ছাড়া কোনো কিছু মানা হতো না। কিন্তু কিছু সাবজেক্টিভ জিনিস আছে যেগুলো প্রমাণ ছাড়াও বিশ্বাস করতে হয়, যেমন এক্সিস্টেন্স অফ গড। আমি সায়েন্স ইন্ডাস্ট্রিতে এত উন্নত হয়ে গেছি যে আমি ভগবানের অস্তিত্ব ভুলে গেছি, অস্বীকার করছি, সেটা তো ঠিক নয়। সেই জন্যই কবি বলছেন যে ধর্মের প্রতি বিশ্বাস থাকা উচিত, যার ফলেই না কবি সেই ত্রাস পাখির যে গানকে ক্যারোলিংস বলছেন, তাই না? যেটা খ্রিশ্চানিটিতে রয়েছে, খ্রিশ্চান ধর্মের ধর্মীয় গান, যেটা ক্রিসমাস ডেতে বাড়ি বাড়ি গিয়ে গাওয়া হয় যে গান। আর এখানে হোপ, হোপ হচ্ছে পার্সোনিফাইড ফিগার, এটা হচ্ছে আশা, প্রত্যাশা যেটা রয়েছে ভবিষ্যতে। হুম, কবি এমফাসাইজ করছেন আরো এই বিষয়টাকে, এইচটাকে ক্যাপিটাল লিখে। নেক্সট, নেক্সট আমরা চলে আসবো ফার্স্ট স্ট্যান্জাতে, যেখানে বলছেন যে টিঙ্গলড বাইন স্টিম, জটলা পাকানো গাছের শাখা। তো এটা কি সিম্বলাইজ করছে? টিঙ্গলড বাইন স্টিম, এটা মেটাফোরিক্যাল ডেসক্রিপশন, মেটাফোর রয়েছে এগুলো। এই যে টিঙ্গল বাইন স্টিম মেটাফোর, কপাইস গেট মেটাফোর, হুম, তারপরে উইকেনিং আই মেটাফোর, হুম, তারপরে সেঞ্চুরিজ, সেঞ্চুরিজ ক্রপস, হ্যাঁ, এটাও একটা মেটাফরিক্যাল বিষয়। তো পুরো কবিতাটার মধ্যে ফার্স্ট স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জা, থার্ড স্ট্যান্জা, ফোর্থ স্ট্যান্জা, চারটে স্ট্যান্জাই মেটাফরিক্যাল। ফার্স্ট স্ট্যান্জাতে আমরা পেয়েছি কি উইন্টার ল্যান্ডস্কেপের ডেসক্রিপশন, তাই না? সেকেন্ড স্ট্যান্জাতে কি পেলাম? সেকেন্ড স্ট্যান্জাতে পেলাম যে কিভাবে এভরিথিং ইজ ডেড, দেয়ার ইজ নো পসিবিলিটি অফ লাইফ ওভার হিয়ার অন দ্য ব্লিক ল্যান্ডস্কেপ অফ উইন্টার, রাইট? এবার থার্ড স্ট্যান্জাতে কি পেলাম? থার্ড স্ট্যান্জাতে পেলাম ডেসক্রিপশন অফ থ্রাস পাখির যে ডেসক্রিপশন। ফোর্থ স্ট্যান্জাতে এসে, ফাইনাল স্ট্যান্জাতে এসে কবি থ্রাস পাখির সঙ্গে নিজের কথা বলছেন, যে যে সিক্রেটটা থ্রাস পাখি বুঝতে পেরেছে আমি বুঝতে পারিনি, যে আশা ভবিষ্যতের থ্রাস পাখি বুঝতে পেরেছে, দেখতে পাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি না, আমি আনওয়্যার। তার মানে কিছু প্রত্যাশা, কিছু আশার চিহ্ন কবি এই ফাইনাল স্ট্যান্জাতে এসে খুঁজে পাচ্ছেন। তো প্রথম স্ট্যান্জাটা কিভাবে মেটাফরিক্যাল সেটা বলছি। এটা বলছে একটা ব্লিক ল্যান্ডস্কেপ অফ উইন্টার, তার মানে কি, একটা বিষণ্ণ শীতের ভূমি, যে ভূমিটাকে কম্পেয়ার করছে বিষণ্ণ সমাজ ব্যবস্থা, যেখানে সবকিছু ভেঙে গেছে, টার্মোয়েল সৃষ্টি হয়েছে, যেখানে সমাজ বিধ্বস্ত। মানুষের প্রতি মানুষের বিশ্বাস নেই, ভরসা নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই। মানুষ ভুলে গেছে সম্মান, মানুষ ভুলে গেছে ধর্ম, মানুষ ভুলে গেছে সাহিত্যকে সম্মান করার। তো এমনই একটা পর্যায় যেখানে সোশ্যাল টার্মোয়েল রয়েছে। তার মানে সোসাইটিতে ভালো কিছুর সম্ভাবনা নেই, তার মানে সোসাইটি ইজ অলসো ব্লিক। তো সোশ্যাল ব্লিক কন্ডিশন ইজ কম্পেয়ার টু দ্যাট অফ দ্য ব্লিক ল্যান্ডস্কেপ অফ উইন্টার। শীতের এই বিষণ্ণ ভূমিকে তুলনা করছে সমাজের ওই বিষণ্ণ অবস্থার সঙ্গে। দ্বিতীয় স্ট্যান্জাতে কবি বলছেন দেয়ার ইজ নো পসিবিলিটি অফ লাইফ অন দ্য আর্থ। তার মানে কি, দেয়ার ইজ, তার মানে কিসের সঙ্গে কম্পেয়ার করছি, যে সোসাইটিতে ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয়ে গেল দুটো স্ট্যান্জা কিভাবে মেটাফরিক্যাল বললাম। এবার ফাইনাল দুটো স্ট্যান্জা কিভাবে মেটাফরিক্যাল, কি বলেছেন ফাইনাল দুটো স্ট্যান্জাতে? একটা পাখির কথা বলছেন, থ্রাস পাখি, যে হঠাৎ করে আনন্দে গান গেয়ে উঠেছে, তাই না? তাকে আনন্দ দিতে চাইছে, নিজেকে আনন্দ দিতে চাইছে থ্রাস পাখিটা গান করার মধ্য দিয়ে। তার মানে কি, তার মানে এটা মেটাফরিক্যালি বোঝাচ্ছে যে ভবিষ্যতে কিছু আসার সম্ভাবনা রয়েছে, ভবিষ্যতে কিছু ভালো হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে, একদম আশা আশা ছেড়ে দেওয়ার নয়। লাস্ট স্ট্যান্ডাও একইভাবে মেটাফরিক্যাল, যেখানে কবি বলছেন, তুলনা করছেন এই থ্রাস পাখির আশার মধ্য দিয়ে, প্রত্যাশার মধ্য দিয়ে সোসাইটিতে ভালো কিছুর প্রত্যাশা ভবিষ্যতে, রাইট? এইভাবে আমরা চারটে স্ট্যান্ডা মেটাফরিক্যাল পেয়ে গেলাম, আর ডেসক্রিপশন অলরেডি স্টেটেড বলা হয়েছে। ক্লিয়ার? তো আই হোপ এই পর্যন্ত। যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার আপলোডেড সব এডুকেশনাল ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।